হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিক্ষা বিজ্ঞান উইথ এলসি। আজকে আমি যে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরতে চাইছি সেটি হচ্ছে পার্সোনালিটি ট্রেটস, অর্থাৎ ব্যক্তিসত্তার সংলক্ষণ। এই পার্সোনালিটি ট্রেটসকে বাংলায় ব্যক্তিসত্তার সংলক্ষণ বা ব্যক্তিসত্তার প্রলক্ষণও বলা যায়। এটির সাথে পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিসত্তা বা ব্যক্তিত্ব অনেকটাই মিল রয়েছে। তাই পার্সোনালিটি ট্রেটস বিষয় সম্পর্কে জানতে হলে আগে আমাদেরকে পার্সোনালিটি কি সেটা বুঝে নিতে হবে। পার্সোনালিটি সম্পর্কে আমরা ধারণা আয়ত্ত করে নিতে পারলেই খুব সহজেই পার্সোনালিটি ট্রেট সম্পর্কেও জেনে নিতে পারবো। তবে চলো পার্সোনালিটি কি দেখে নেওয়া যাক। পার্সোনালিটি বলতে একটা সামাজিক চরিত্রকে বোঝানো যায়, যার সাহায্যে কি একজন ব্যক্তি তার চরিত্র সম্পর্কে আমাদের মনের মধ্যে একটা ধারণা গঠন করতে সাহায্য করে। কোনো শিশু এই ব্যক্তিসত্তা নিয়ে কখনো জন্মগ্রহণ করে না। পরিবেশে থাকা নানা বিভিন্ন ও বিচিত্র শক্তি এই শিশুর মধ্যে পার্সোনালিটি গড়ে তুলতে সাহায্য করে। পার্সোনালিটি অনেকটা মুখোশের মতো। আমরা পার্সোনালিটি সম্পর্কে পড়তে গেলে পের্সোনা কথাটা উঠে আসে। এই পার্সোনালিটি কথাটি ল্যাটিন শব্দ পের্সোনা থেকে এসেছে। এই পের্সোনা কথার অর্থই হচ্ছে মুখোশ। আগেকার সময়ের অভিনেতা বা অভিনেত্রীরা নিজেদের মুখে একটি মুখোশ পরে মঞ্চে গিয়ে নিজেদের অভিনয় করত এবং নিজের চরিত্রকে দর্শকের সামনে খুব স্পষ্টভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করত। ঠিক এই সময়েও নানা চলচ্চিত্রে আমরা অভিনেতা বা অভিনেত্রীদের অদৃশ্য একটি মুখোশ পরে অভিনয় করতে দেখি। কোনো ব্যক্তি হয়তো কোনো চলচ্চিত্রের মধ্যে একটা খলনায়কের বা খলনায়িকার অভিনয় করছে। সে নিজেকে খারাপ প্রমাণ করার জন্য যে সমস্ত কিছু করা উচিত বা দরকার সেই সমস্ত কিছু সে সেই চলচ্চিত্রে করছে। তার অভিনয় বা তার ব্যবহার দেখে আমরা অনেকেই হয়তো এটা বিশ্বাস করতে শুরু করে দিই সেই ব্যক্তিটি আসলেই হয়তো নিজের জীবনে খারাপ প্রকৃতির মানুষ হতে পারে। এরকম অদৃশ্য মুখোশ পরে যখন একটি ব্যক্তি চলচ্চিত্রের অভিনয়কে সকলের সামনে সুন্দরভাবে এবং স্পষ্টভাবে তুলে ধরতে পারছে, ঠিক তেমনই কিন্তু আমরা একটা মুখোশ পরে সমাজে ঘুরে বেড়াচ্ছি এবং আমাদের ব্যক্তিত্বকে সবার সামনে তুলে ধরছি। এই অদৃশ্য মুখোশ পরে আমরা নিজেদের ব্যক্তিত্ব সবার সামনে যেরকমভাবে তুলে ধরছি সেইটাই একটা ব্যক্তিত্ব বা ব্যক্তি সত্তা হয়ে উঠছে আমাদের সম্পর্কে। দেখে তারা আমাদের সম্পর্কে একটা নিজেদের মনের মধ্যে ধারণা গঠন করছে। আলপোর্ট বলেছেন ব্যক্তিসত্তা ডাইনামিক, ফ্লেক্সিবল, অর্থাৎ গতীয় ও নমনীয়। তাহলে আলপোর্ট কি বলেছেন? আমাদের ব্যক্তিসত্তা অর্থাৎ পার্সোনালিটি হচ্ছে ডাইনামিক অ্যান্ড ফ্লেক্সিবলি, অর্থাৎ গতীয় এবং নমনীয়। এই মন্তব্য থেকে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের পার্সোনালিটি পরিবর্তনশীল। এই পার্সোনালিটি নানান স্থানে, নানান কারণে, নানান পরিস্থিতিতে পরিবর্তন হতে পারে বা এর পরিবর্তন ঘটতে পারে। তবে চলো এবার পার্সোনালিটি ট্রেটস কি সেটা দেখে নেওয়া যাক। এই পার্সোনালিটি ট্রেটস হচ্ছে ব্যক্তি সত্তার সংলক্ষণ, অর্থাৎ ব্যক্তিত্বের বা পার্সোনালিটির একটি উপাদান বা একক। সাধারণভাবে বলতে গেলে সংলক্ষণ হলো আচরণের ধরন বা পদ্ধতি যা একজন ব্যক্তির ব্যক্তিত্বকে বুঝতে আমাদেরকে সাহায্য করে। অর্থাৎ সংলক্ষণ কি? সংলক্ষণ হলো কতগুলি বৈশিষ্ট্য বা গুণাবলীর সমষ্টি যা একজন ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা গঠন করতে আমাদেরকে সাহায্য করে এবং দুটি ব্যক্তির মধ্যে তাদের ব্যক্তিত্বের তফাৎ বা পার্থক্য করতেও আমাদেরকে এটা সাহায্য করে। এই সংলক্ষণ প্রতিটি ব্যক্তির মধ্যে তাদের নিজস্বতা বজায় রাখতে সাহায্য করে। তাদের নিজস্বতা অর্থাৎ নিজের ব্যক্তিত্ব, তারা নিজেরা কেমন মানুষ সেটা তাদের মধ্যে বজায় রাখতে এই সংলক্ষণই কিন্তু সাহায্য করে এবং সেই ধারণাটি আমাদের সামনে খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টাও করে। কতগুলি সংলক্ষণের উদাহরণ বলতে গেলে আমরা বলতে পারি সংলক্ষণ যেমন 1 পরোপকারী, 2 পরিশ্রমী, 3 সামাজিক, 4 সত্যবাদী। পরোপকারী যেমন কোনো ব্যক্তি অন্যদের সাহায্য করতে খুব ভালোবাসে। নিজের কথা চিন্তা করার আগে অন্যরা কোনো সমস্যায় পড়লে তিনি স্থির বসে থাকতে পারেন না, অন্যদের সাহায্যের জন্য বা সমস্যায় তাদেরকে সমাধান করার জন্য ছুটে চলে যান। 2 পরিশ্রমী, একজন ব্যক্তি অলস প্রকৃতির হতে পারে, আরেকজন নিজে কঠিন পরিশ্রম করে নিজেদের জীবনে নানান উন্নতি ঘটানোর চেষ্টা করতে পারে, নানান কাজে নিজের জীবন প্রাণ দিয়ে চেষ্টা করে সেই কাজটা সফল করার চেষ্টা করতে পারেন। 3 নম্বর সামাজিক, একজন ব্যক্তি যেমন একাকিত্ব পছন্দ করে, একা একা থাকতে পছন্দ করে, আরেকজন ব্যক্তি কিন্তু সামাজিক অর্থাৎ সবার সাথে সমাজে মিলে মিশে থাকার ইচ্ছা বা চেষ্টা করে।
সত্যবাদী। সত্যবাদী যে সমস্ত ব্যক্তি হচ্ছে তারা হচ্ছে কি, যে সত্য কথা বলতে পছন্দ করেন, কথায় কথায় সত্য কথা বলে কিন্তু মিথ্যে কথা বলতে একদম পছন্দ করে না। তারা কোনো কথাতেই সহজেই মিথ্যে কথা বলতে একদমই চায় না। এই সংলক্ষণে দুটি ব্যক্তির মধ্যে কেমনভাবে পার্থক্য গঠন করে সেটা আমরা এখানে বুঝে নিতে পারছি। দেখো, একটা পার্থক্য হচ্ছে প্রাথমিক, একটা হচ্ছে বিপরীত সংলক্ষণ। প্রাথমিক সংলক্ষণ বলতে এখানে ভালো দিক, একজন ব্যক্তির ভালো দিককে বোঝানো হয়েছে, এবং বিপরীত সংলক্ষণ বলতে একজন ব্যক্তির খারাপ দিক অর্থাৎ ভালো দিকের বিপরীত দিককে বোঝানো হয়েছে। যেমন বুদ্ধিমান, একজন ব্যক্তি যথেষ্ট বুদ্ধিমান, সে পড়াশোনায় প্রচণ্ড ভালো এবং যে কোনো সমস্যায় আমরা তার কাছে অনায়াসে তার সমাধান চাইতে যেতে পারি। ঠিক তার উল্টো দিকে একজন ব্যক্তি যাকে আমরা চিনি সে হয়তো নির্বোধ, সে কোনো কিছুই জানে না, তার কাছে কোনো সমস্যার সমাধান চাইতে গেলে সে বরং সমস্যার সমাধান দেওয়ার জায়গায় আমাদেরকে উল্টে আরও সমস্যায় ফেলতে পারে। একজন হচ্ছে মিশুক, যে সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে, সবার সাথে কথা বলে, সবাই তাকে পছন্দ করে। আরেকজন হচ্ছে নির্জনতা প্রিয়। কেমন হবে? তারা একা একা থাকতে পছন্দ করবে, তারা অন্য কোনো মানুষের প্রতি কোনো সহানুভূতি দেখাবে না, তারা নিজেকেই নিয়ে থাকতে পছন্দ করে। আরেক রকম ব্যক্তি হচ্ছে নির্ভরযোগ্য। এই সমস্ত নির্ভরযোগ্য ব্যক্তিদের আমরা অনায়াসে এদের উপর নির্ভর করে কোনো কাজে দায়িত্ব দিতে পারি। এরা খুব সুন্দরভাবে এবং ভালোভাবে সেই কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করবে। আরেক রকম ব্যক্তি হয় তারা হচ্ছে অনির্ভরযোগ্য। এই সমস্ত ব্যক্তিদের ওপর কোনো কাজে দায়িত্ব দিতে যাওয়া মানে আমাদেরকে হাজারবার একটা বিষয়ের কথা ভাবতে হয় যে তারা যে কাজটা করতে পারবে কিনা, করলেও সুন্দরভাবে বা সহজভাবে করবে কিনা, করলেও এই কাজটার পরিবর্তে সফল করার পরিবর্তে একে আরও খারাপ করবে কিনা। ঠিক একই রকমভাবে আরও অনেক পার্থক্য রয়েছে, যেমন কোমল হৃদয় বা আরেকজন ব্যক্তির কঠিন হৃদয়। একজন হচ্ছে দায়িত্ব গ্রহণ সম্পন্ন, আরেকজন দায়িত্ব জ্ঞান শূন্য। একজন বিবেক বুদ্ধি সম্পন্ন, আরেকজন তো বা আবেগপ্রবণ। এই রকম তফাতই আমাদের সংরক্ষণ করতে সাহায্য করে। তবে চলো এবার সংরক্ষণের সংজ্ঞা সম্পর্কে কে কি বলেছে মতবাদগুলো দেখে নেওয়া যাক। সাইকোলজিতে সংরক্ষণ সম্পর্কে বলা হয়েছে স্টেবল ফিচার্স অফ দ্য বিহেভিয়ার অফ অ্যান ইন্ডিভিজুয়াল রিকোয়ারিং ইন ডিফারেন্ট সিচুয়েশন, অর্থাৎ ব্যক্তির আচরণে স্থায়ী বৈশিষ্ট্য যেগুলি বিভিন্ন পরিস্থিতিতে একইভাবে প্রভাবিত হয়। অলপোর্ট অ্যান্ড ওটবার্ড সম্পর্কে এনারা বর্ণনা করতে গিয়ে 17,753টি ইংরেজি বিশেষণ শব্দ সম্পর্কে তুলে ধরেছেন বা সম্পর্কে বলেছে। এছাড়াও অলপোর্টের মতে অভ্যাস, মনোভাব ইত্যাদির চেয়ে সংলক্ষণ অনেক বেশি সামগ্রিক ও শক্তি সম্পন্ন। সংলক্ষণগুলির তার আচরণের মধ্য দিয়ে প্রকাশিত হয়ে থাকে। সংলক্ষণের উপস্থিতির ফলে ব্যক্তি তার পরিবেশের সঙ্গে পারস্পরিক ক্রিয়ার সময় নিজস্ব প্রতিক্রিয়া সম্পন্ন করতে পারে এবং বিশেষ এক ধরনের উদ্দীপকের উত্তরে বিশেষভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। ব্যক্তিসত্তা সংলক্ষণ যোগ করলেই যে ব্যক্তি সত্তা সম্পর্কে আমরা বুঝতে পারবো তা একেবারেই নয়। ব্যক্তিসত্তার একটি একক বা অনন্য সামগ্রিক রূপ আছে, তাই সংলক্ষণগুলিকে পৃথকভাবে পরিমাপ করলে ব্যক্তিসত্তা সম্পর্কেও বোঝা যায় না। ব্যক্তিসত্তাকে বুঝতে গেলে সমগ্র ব্যক্তি কিভাবে কাজ করছে তা আমাদেরকে আগে বুঝে নিতে হবে। ব্যক্তির আচরণ থেকে আমরা তার সংলক্ষণগুলি অনুমান করতে পারবো। তবে একটি কথা আমাদেরকে অবশ্যই যেমন মনে রাখতে হবে, যেমন ধরা যাক কোনো ব্যক্তির বিষণ্ণতা এই সংলক্ষণটি রয়েছে, সেই সংলক্ষণটি আছে বলে সে বিষণ্ণ হবে তা কিন্তু একেবারেই নয়। সে বিষণ্ণ হয় বলেই তার এই সংলক্ষণটি বর্তমান আছে। এবার আমরা সংলক্ষণের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেখে নেব। সংলক্ষণের বৈশিষ্ট্য বলতে দেখো, যেমন প্রথমে আছে সর্বজনীন। ব্যক্তির জন্মগত প্রবণতা ও পরিবেশ এই প্রক্রিয়া থেকে ব্যক্তির সংলক্ষণ সৃষ্টি হয়। কিছু কিছু সংলক্ষণ আছে যা সকলের মধ্যেই থাকে, যেমন একজন ব্যক্তির উচ্চতা, একজন ব্যক্তির ওজন, তার গায়ের রং। সব ব্যক্তির নিজস্ব ওজন রয়েছে, নিজস্ব একটা গায়ের রং বর্তমান রয়েছে এবং নিজের ওজন রয়েছে। এই সমস্ত পার্থক্যগুলি বা এই সমস্ত বৈশিষ্ট্যগুলি সর্বজনীন বৈশিষ্ট্য রূপে ধরা। মানসিক আচরণ ও আচরণমূলক। ব্যক্তিসত্তা সংলক্ষণে 2 নম্বর বৈশিষ্ট্য হলো অর্জিত, অর্থাৎ এই সংলক্ষণ জন্মগত নয়। আমরা প্রথমেই দেখলাম যে এই সংলক্ষণ কি জন্মগত নয়, এটা অর্জিত, অর্থাৎ একে অর্জন করতে হয়। পরিবেশের নানান বিভিন্ন শক্তি এটাকে অর্জন করতে আমাদেরকে সাহায্য করে। জন্মগত প্রবণতা ও পরিবেশের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে এই সংলক্ষণের কি হয়, বিকাশ ঘটে।
সংলক্ষণের 3 নম্বর বৈশিষ্ট্য হলো নিজস্বতা বা অনন্যতা। এই সংলক্ষণ একজন ব্যক্তির বৈশিষ্ট্য বজায় রাখতে সাহায্য করে। সেই জন্য প্রতিটি ব্যক্তিরই আচরণের মধ্যে একটা নিজস্বতা দেখা যায়। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরিমাপযোগ্য। ব্যক্তিসত্তা সংলক্ষণ কিছু কিছু ক্ষেত্রে পরিমাপ করা যায়। এই সংলক্ষণগুলি পরিমাণগতভাবে পরিমাপ করা যায়, তাই একে পরিমাপযোগ্য বলা যায়। 5 নম্বর হচ্ছে অভ্যাসগত। গাথরির মতে সংলক্ষণগুলি উচ্চমানের অভ্যাস, তাই সেগুলি ব্যক্তির আচরণের মধ্যেই প্রকাশ পায়। 6 নম্বর হচ্ছে মানসিক ও আচরণ। আমরা 6 নম্বর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি সংলক্ষণের ক্ষেত্রে মানসিক ও আচরণমূলক। এখানে কি বলা যায়, সংলক্ষণের মানসিক ও আচরণমূলক দুটি দিক রয়েছে। যেমন দুঃসাহসিক ব্যক্তির মনের দিক থেকে কোনো কিছুতেই ভয় পায় না, আর আচরণের দিক থেকে নির্ভীক হয়। এইরকম ভাবনার জন্য তাকে মানসিক ও আচরণমূলক বলা হয়। যেমন সে মানসিক দিক থেকে নির্ভীক, কোনো কিছুতে সে ভয় পায় না, তেমন সে আচরণের দিক থেকেও সাহসী, কোনো কিছুতেই কোনো কাজে সে করতে ভয় পায়। 7 নম্বর হচ্ছে পরিবর্তনশীল ও স্থায়িতা। এই 7 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল ও স্থায়িতা। আমাদের এই সংলক্ষণের কিছু কিছু বৈশিষ্ট্য থেকে যেমন রয়ে যায় কারণে নানান পরিবেশে নানান পরিস্থিতিতে কিন্তু আমাদের সংলক্ষণের বদল ঘটতে পারে, তাই একে পরিবর্তনশীল ও স্থায়িতা বলা যায়। 8 নম্বর নমনীয়। এই নমনীয়তা সংলক্ষণের একটি অন্যতম বৈশিষ্ট্য। বাল্যকাল থেকে এগুলি নমনীয় থাকে বলে একে নমনীয়তা। 9 নম্বর দ্বিমুখিতা। অর্থাৎ দ্বিমুখিতা বলতে এখানে বোঝানো হয়েছে সংলক্ষণগুলির অনেক ক্ষেত্রে দ্বিমুখী বৈশিষ্ট্য থাকে। যেমন সামাজিকতা, অসামাজিকতা, অন্তর্মুখী, বহির্মুখী, সাহসী বা ভীরু। ঠিক আগেকার মতো যেমন আগেকার আলোচনায় আমরা দেখলাম প্রাথমিক বৈশিষ্ট্য এবং বিপরীত বৈশিষ্ট্য, ঠিক সেইভাবে একজন ব্যক্তির যেমন একরকম বৈশিষ্ট্য থাকে, আরেকজন ব্যক্তির তার অন্য রকম বৈশিষ্ট্য থাকে, এবং এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদের মধ্যে আমরা তফাৎ করতে পারি। সংলক্ষণের সংখ্যা নিয়ে নানান মনোবিজ্ঞানীদের মধ্যে নানান রকম মতভেদ রয়েছে। যেমন আলপোর্টের মতে সংলক্ষণ হলো জন্মগত অভ্যাসলব্ধ প্রতিক্রিয়ার সমন্বয়। তার মতে 5টি সংলক্ষণ রয়েছে: ইন্টেলিজেন্স, মোবিলিটি, সেলফ মনোবিদ ফ্রাই ও হ্যাগার্ডের মতেও সংলক্ষণ রয়েছে, যেমন দেহ, ঝোঁক বা আবেগপ্রবণ, বুদ্ধি, মানস প্রকৃতি এবং অহম অর্থাৎ ইগো। এই মনোবিদ ফ্রাই ও হ্যাগার্ডের মতে অহম বা ইগো হচ্ছে ব্যক্তিসত্তা সংলক্ষণের মূল। মানস প্রকৃতি থেকে ব্যক্তিসত্তা সংলক্ষণের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছেন। মনোবিদ গিলফোর্ডও 13টি সংলক্ষণ সম্পর্কে বলেছেন। সেই 13টি সংলক্ষণ: 1. সামাজিক অন্তর্মুখীনতা, 2. চিন্তামূলক মুখীনতা, 3. বিষণ্ণতা, 4. স্থির চিত্ততা, 5. চিন্তাহীন, 6. সাধারণ সক্রিয়তা, 7. প্রাধান্যবশ্যতা, 8. পৌরুষ নারীত্ব, 9. হীনসম্মনতা, 10. স্নায়বিক দৌর্বল্য, 11. বিষয়মুখিতা, 12. সহযোগিতা এবং অবশেষে 13 প্রীতি। মনোবিদ গিলফোর্ডের মতে এই 13টি সংলক্ষণ একটি ব্যক্তির মধ্যে বর্তমান থাকে। এছাড়াও আরবি ক্যাটেল 16টি ব্যক্তিসত্তা উপাদানের কথা বলেছেন। আরবি ক্যাটেলের 16টি ব্যক্তিসত্তার কথা বলেছেন এবং সেই 16টি ফ্যাক্টরে 2টি করে বিপরীত ধর্মী সংলক্ষণের উল্লেখও করেছেন। এই 16টি উপাদানের উপর ভিত্তি করে 150টি প্রশ্ন সম্বলিত একটি অভিজ্ঞা তিনি ব্যক্তিসত্তা পরিমাপের জন্য গঠন করেন। ক্যাটেল 16টি ফ্যাক্টরের সন্ধান পান। প্রতিটি ফ্যাক্টরের সংলক্ষণকে সম্পূর্ণ ধনাত্মক প্রান্ত থেকে সম্পূর্ণ ঋণাত্মক প্রান্ত পর্যন্ত বিস্তৃত করেছেন আমাদের সামনে। প্রতিটি ব্যক্তি বিশেষ সংলক্ষণের ক্ষেত্রে কোথায় অবস্থিত তা পরিমাপ করা চাই। ব্যক্তিসত্তা পরিমাপের জন্য এই অভিজ্ঞাটি যথেষ্ট জনপ্রিয় রয়েছে। বাংলা ভাষাতেও এই অভিজ্ঞায় অনুদিত হয়েছে। ক্যাটেলের 16 PF সংলক্ষণগুলি বা উপাদানগুলি উল্লেখ করা হয়েছে। তোমরা দেখে নিতে পারো এই আরবি ক্যাটেলের 16টি সংলক্ষণের কথা বা উপাদানের কথা বলা হয়েছে।
আমি আশা করছি আজকের এই বিষয়টি তোমার কাছে আমি সুন্দরভাবে এবং সহজভাবে তুলে ধরতে সাফল্য পেয়েছি এবং তোমরা এদের কাছে আমি এই বিষয়টিকে পরিষ্কার করে তুলতে পেরেছি। আশা করি তোমাদের পছন্দ হবে এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটি অবশ্যই কোনো ভুল বা ত্রুটি থাকলে আমাকে সেটি কমেন্ট বক্সে জানিও এবং এর সম্পর্কে যদি তোমাদের কাছে কোনো নতুন তথ্য থাকে সেটিও আমাকে কমেন্ট বক্সে জানিও এবং অন্যদেরকেও জানার সুযোগ করে দিও।